আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এই করোনার দুঃসময়ে কারো ভালো থাকার কথা না, তারপরও কি করা, কিছু তো একটা করতেই হবে। পড়াশোনা করোনা করোনার মতো যাবে, আমরা আমাদের পড়াশোনা চালায় যাব। সেজন্য হয়তো অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো আমরা চেষ্টা করব যে ক্লাসটা যদিও অনলাইন হয়, তারপরও যেন আপনারা সরাসরি ডিরেক্ট প্রেজেন্ট থাকলে যতটুকু নিতে পারতেন, আমরা চেষ্টা করব ঠিক ততটুকুই দেওয়ার। বরঞ্চ আমাদের চেষ্টা থাকবে ক্লাসে যতটুকু আমরা দিতে চেষ্টা করি, তার চাইতে বেশি আপনাদের কি দেওয়া যায় কিনা সেই চেষ্টা নিয়ে আমরা ক্লাস শুরু করব। তো আজকে আমাদের টপিকটা হলো রেনাল অ্যান্ড বডি ফ্লুইড। হ্যাঁ, তো ফিজিওলজির মধ্যে যদি আপনাকে এফসিপিএস বলে বা রেসিডেন্সি বলে, হোয়াট এভার দ্য এক্সাম ইজ, যে আপনার যদি এই দুইটা টপিকের কথা আসে, তাহলে কিন্তু এই দুইটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট। সো সাপোজ একটা কেউ যদি আমার কোশ্চেন করে যে ভাইয়া আমি তো রেসিডেন্সি পরীক্ষা দিব, আমি কোন টপিকটার উপর বেশি এমফাসাইজ দিব, তো হয়তো সবাই ডেফিনেটলি বলবে যে ওখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, লাইক কি বলে যে কি বলে এন্ডোক্রাইন সিস্টেম, জিআইটি, ফিজিওলজি, সিভিএস, রেসপিরেটরি, অনেক কিছু। তো স্ট্যাটিস্টিক্যালি আগালে দেখা যাবে যে আপনার এন্ডোক্রাইন সিস্টেম থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, ধরেন এন্ডোক্রাইন থেকে কোশ্চেন যদি আপনার 10 থেকে 11টা কোশ্চেন আসে, আপনার রেনাল বডি ফ্লুইড থেকে কিন্তু আপনার 9 থেকে 10টা কোশ্চেন আসবে। এটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে 9 থেকে যদি 10টা কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু ডেপথ কিন্তু এন্ডোক্রাইন কোশ্চেনের মতো না। কারণ এন্ডোক্রাইন কোশ্চেন কিন্তু খুব গদবাঁধা কোশ্চেন, একটা টপিক সম্পর্কে সব ডিরেক্ট লেখা আছে, আপনার পরীক্ষা ঠিক ডিরেক্টলি এই কোশ্চেনগুলো আসবে। কিন্তু রেনাল অ্যান্ড বডি ফ্লুইড কিন্তু ব্যাপারটা ওরকম না। এবং এই জিনিসটার ডেপথ এত বেশি, আপনি যদি কোশ্চেন সম্পর্কে না জানেন বা টপিক সম্পর্কে ডিটেলস না জানেন, তাহলে কিন্তু আপনার কাছে কোশ্চেন করা মানে কোশ্চেনের অ্যান্সার দিতে পারা খুব বেশি ডিফিকাল্ট হবে। তো এফসিপিএস এ থেকে অনেক বেশি কোশ্চেন আসে, যারা পরীক্ষা দিচ্ছেন এই তারা নিশ্চয়ই আমি আশা করি নিতেই পারি যে আপনারা জানেন। এবং রেসিডেন্সিতে অনেক কোশ্চেন। যাই হোক, অত বেশি কথা বলাবো না। আমি ডক্টর নাহিদ হাসান রিফাত, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছি মেডিকেল অফিসার হিসাবে। রেসিডেন্ট ফেজ এ তে আছে এবং এক্সপিএস পার্ট 1 সার্জারি। তো চলেন আমরা শুরু করি। শুরু করার আগে আমরা সবার আগে এই শিটটা দিয়ে শুরু করব, রেনাল সিস্টেম। হ্যাঁ, তো রেনাল সিস্টেম যে বইটা আছে, আমি বলবো যে আপনি যদি অনেকে বলেন যে ভাইয়া আমরা কি এর বাইরে কিছু পড়বো কিনা, তো আমার মনে হয় যে এই যে বইটা, এই বইটা কিন্তু অনেকগুলো বইয়ের কম্বিনেশন। সাপোজ এখানে গাইটেনের কথাবার্তা আছে, এখানে জ্ঞানের কথাবার্তা আছে, এখানে যার যা যেখান থেকে যেটা দরকার। কারণ জেনেসিসের জন্ম লগ্ন থেকে প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে। তো যার যেটা দরকার, যেখান থেকে দরকার, আমরা কিন্তু সব এখানে নিয়ে আসছি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করলে আমি বলি যে ভাই আমরা ক্লাসে যা বলি তার যদি আপনি 70 বা 80% নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট এই জিনিস থেকে আপনি ফেল করবেন না। এই জিনিস আপনাকে কিন্তু অনেক বেশি আপগ্রেড করে দিবে। সো এর বাইরে খুব বেশি পড়ার কিছু নাই। তবে একটা কথা হলো যে এই শীটটা কিন্তু অনেকগুলো, সাপোজ আপনারা যদি 3 নাম্বার পেজ খুলেন, 4 নাম্বার পেজ খুলেন, দেখবেন যে ফাংশন অফ দ্য কিডনি লেখা আছে। তো আমার কাছে মনে হয় যে ফাংশন অফ দ্য কিডনি না শিখে আমরা যদি সবাই স্ট্রাকচার অফ দ্য কিডনি শিখে, তাহলে আমাদের জন্য ব্যাপারটা আরো বেশি ইজিয়ার হয়ে যায়। আমরা সবার আগে স্ট্রাকচার শিখবো, তারপর আস্তে আস্তে ফিজিওলজিতে যাব, তারপরে আমরা সবার শেষে দেখবেন যে সবকিছু পড়া শেষ হয়ে গেলে আমরা ফাংশন যখন যাব, তখন আর আপনার ফাংশনটা পড়া লাগছে না, কারণ আপনি আগে থেকে সবকিছু জেনে গেছেন। তো একবার যদি আমি সিরিয়াল করে পড়ায় দিই, সুন্দর করে ইজিয়ার হতে পড়ায় দেয়, একবার পড়া হয়ে গেলে আপনি এবার শীটটা ধরে যে দিক থেকে ইচ্ছা খুশি সেই দিক থেকে পড়তে পারবেন। ফার্স্টের দিকেও খুশি ইচ্ছা পড়তে পারেন, পেছন দিক দিয়ে শুরু করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা চলেন আমরা সবার আগে 5 নাম্বার পেজে ঢুকি। 5 নাম্বার পেজে লেখা আছে যে একটা নেফ্রনের ক্লাসিফিকেশন। এটা আপনাকে দুইটা স্টার দিতে হবে। স্টারটা দিতে হবে আপনাকে যে বক্সটা লেখা আছে, একদম কর্টিক্যাল নেফ্রন, একটা জাক্সটা মেরুলারি নেফ্রন। হ্যাঁ, তাহলে চলেন আমরা একটু ছবি এঁকে জিনিসটা শিখি। এটা হলো একটা কিডনি। কিডনি হলো দুইটা পোর্শন, একটা হলো কর্টেক্স আর একটা হলো মেডালা। তো কর্টেক্সের আপনার দুইটা পোর্শন, একটা হলো আউটার কর্টেক্স, একটা হলো ইনার কর্টেক্স। আবার মেডালা দুইটা পোর্শন, একটা হলো আউটার মেডালা, একটা ইনার মেডালা। তো এই নেফ্রন, এই কিডনির ভিতরে আপনার দুই ধরনের নেফ্রন থাকে। দেখেন আমি দুইটা নেফ্রন আঁকি।
এবার যদি দেখেন যে এটা হলো মেডাল, আগে বলছে এটা মেডালা, এটা কর্টেক্স, এটা হলো আউটার কর্টেক্স, এটা হলো ইনার কর্টেক্স। মেডালাতে আমি এই যে ডট ডট করে দিছি, এর বাইরে যেটা এটা হলো আউটার মেডালা, এটা হলো ইনার মেডালা। তো ধরেন একটা কিডনিতে দুই ধরনের নেফ্রন থাকে, একটা নাম হলো কর্টিক্যাল নেফ্রন আর একটা হলো জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মিন্স কাছে। তো দেখেন কর্টিক্যাল নেফ্রন এটা হলো গ্লোমেরুলাই, এটা হলো টিবিউল, আবার দেখেন এটা হলো গ্লোমেরুলাই, এটা হলো টিবিউল। তো দেখেন আউটার কর্টেক্সে কর্টিক্যাল নেফ্রনের গ্লোমেরুলাটা আউটার কর্টেক্সে থাকে, কিন্তু জাক্সটা মেডুলারি নেফ্রন এটা গ্লোমেরুলাটা ইনার কর্টেক্সে থাকে। আবার দেখেন এটার লুপ অফ হেনরিটা একদম শর্ট, খুবই ছোট, কিন্তু দেখেন এটা লুপ অফ হেনরিটা অনেক লম্বা। তো এই যে কর্টিক্যাল নেফ্রন এর সাথে কোনো পেরিটিবিউলার ক্যাপিলারি থাকে না, পেরিটিবিউলারি ক্যাপিলারি থাকে না, কিন্তু এটার সাথে পেরিটিবিউলার ক্যাপিলারি থাকে। ঠিক আছে, এটা আমরা কি আগে পরে দেখাবো। পেরিটিবিউলার ক্যাপিলারি যেখানে থাকবে সেখানেই আপনার কাউন্টার কারেন্ট মেকানিজম ইনভলভমেন্ট হবে। কি বলছি, পেরিটিবিউলার ক্যাপিলারি যেখানে থাকবে সেখানে কাউন্টার কারেন্ট কথা আসবে। সো এখানে যেহেতু কোনো পেরিটিবিউলার ক্যাপিলারি থাকে না, সো এখানে কাউন্টার কারেন্ট মেকানিজম আসবে না। এখানে যেহেতু পেরিটিবিউলার ক্যাপিলারি থাকে সেখানে কাউন্টার কারেন্ট মেকানিজম থাকবে। ঠিক আছে, কর্টিয়াল নেফ্রন আপনার 85% বলা হয়, এটা হলো অনলি 15%। আপনার ছবিটা সবাই এঁকে নিয়ে নাই, হোপ আপনার ছবিটা আঁকবেন। আবার দেখেন এই যে গ্লোমেরুলাই মানি হলো কিছু ব্লাড ভেসেল, আমরা পরে বলছি, তাও দেখেন গ্লোমেরুলাই মানি হলো কিছু ব্লাড ভেসেল। দেখেন এই ব্লাড ভেসেলগুলো যদি গ্লোমেরুলাই দেখেন, দুইটা গ্লোমেরুলাই আপনার কর্টেক্সে আছে, কিন্তু মেডালাতে কিন্তু গ্লোমেরুলাই নেই। তো যেখানে গ্লোমেরুলাই থাকবে সেখানেই ব্লাড সাপ্লাই থাকবে। তো এই হিসাবে আপনি বলতে পারেন যে কর্টেক্সে কিন্তু হাইলি ভাস্কুলার, কিন্তু মেডালাতে কিন্তু অত বেশি ব্লাড সাপ্লাই নাই। তো এবার যদি আপনি 5 নম্বর শীটটা চলে আসেন, দেখেন 1 নম্বরে দেখেন সিচুয়েশন অফ দ্য গ্লোমেরুলা, একটা হলো আউটার কর্টেক্স, একটা হলো ইনার কর্টেক্স, আরেকটা দেখেন লুপ অফ হেনলি, একটা হলো শর্টার, একটা হলো লং এক্সটেনশন অফ দ্য লুপ অফ হেনলি নট বিয়ন্ড আউটার মেডালা। দেখছেন মিলায় দেখেন, আরেকটা হলো ডিপ ইন দ্য মেডালা। তারপর বসে ভাজার একটা বা পেরিটিবিউলার ক্যাপিলারি, একই কথা, একটাতে অ্যাবসেন্ট একটাতে প্রেজেন্ট। আর যেখানে ভাজার একটা থাকবে সেখানে কাউন্টার কারেন্ট মেকানিজম ইনভলভমেন্ট থাকবে। আগে বসে এবার একটু এটা দেখে নেন, ছবিটার সাথে একটু দেখে নেন, একটু পড়ে নেন। হ্যাঁ, আমি ছবিটা মুছে ফেললাম। আচ্ছা, এবার আসেন একটা নেফ্রনের ছবিটা মুছে ফেলি। হ্যাঁ, একটা নেফ্রনের দুইটা পার্ট থাকে। প্রজেক্টর অত দেখাবো না, কারণ প্রজেক্টরে যা আছে সেটাও ঠিক সেম কথাবার্তা আছে। হ্যাঁ, যখন দেখানোর দরকার, ছবি দেখানোর দরকার, তখন আমি বলবো, তখন ওনারা প্রজেক্টর ছেড়ে দিবে। দেখেন একটা নেফ্রনের দুইটা পোর্শন থাকে, একটা হলো রেনাল কর্পাসল, একটা রেনাল টিউবুল। এখন এই ছবিটা যদি আমি একটু আঁকি, দেখেন এই ছবিটা যদি দেখেন, এই ছবিটাকে দুইটা পোর্শনে ভাগ করা যায়। এটা একটা নেফ্রন, এই নেফ্রনকে আপনার দুইটা পোর্শনে ভাগ করা যায়। একটা হলো রেনাল কর্পাসল, এতটুকু বলা হয় রেনাল কর্পাসল, আমি পরে ডিসকাস করছি। আর এটা হলো রেনাল টিউবুল। আপনারা সবাই জানেন প্রক্সিমাল টিউবুল, ডিসেন্ডিং লুপ অফ হেনলি, ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট, এগুলো সবাই জানে। হ্যাঁ, এই জিনিসটা একটু জটিল জিনিস, এটা আপনাদের পরীক্ষা খুবই আসে। এই জিনিসটা যদি আপনি দেখতে চান, দেখেন এটা হলো রেনাল কর্পাসল বলে। রেনাল কর্পাসল আন্ডার দুইটা জিনিস থাকে, একটা হলো গ্লোমেরুলাই, একটা হলো বোমেন্স ক্যাপসুল। কি বলছে, একটা গ্লোমেরুলাই, একটা বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাই মানে হলো এই যে এফাইন আর্টেরিয়াল, তারপর এইটা এসে গ্লোমেরুলাই ফর্ম করে, এটা হলো ইফাইন আর্টেরিয়াল। মানে হলো একটা আর্টারি এসে কিছু ক্যাপিলারি ফর্ম করে, ডিভাইড হয়ে, এতগুলো ডিভাইড হয়ে আবার তার রিইউনাইট করে আবার একটা আর্টারি ফর্ম করে বের হয়ে চলে যায়। তো ধরেন এটা হলো এফাইন আর্টেরিয়াল, এটা হলো এই যে ক্যাপিলারি গুলো ডিভাইড হয়ে আবার ইউনাইট করে, এটা হলো ইফাইন আর্টেরিয়াল। ঠিক আছে, তো এই জায়গাটায় বলা হয় আপনার গ্লোমেরুলাই। তার মানে আমি বুঝা গেছি যে গ্লোমেরুলাই ইজ কম্পোজড অফ সোললি আপনার ব্লাড ভেসেল। ঠিক আছে, এখন দেখেন বোমেন্স ক্যাপসুল কি জিনিস। বোমেন্স ক্যাপসুল হলো যে এই যে ধরেন আপনার একটা রেনাল টিউবুল, একটা রেনাল টিউবুলের প্রক্সিমাল পোর্শনটা যদি আপনার একটা ইনভেজিনেশন ক্রিয়েট করে, এরকম একটা ইনভেজিনেশন কাপ শেপ যদি একটা ইনভেজিনেশন ক্রিয়েট করে, এবং তার মাঝে যদি আপনি গ্লোমেরুলাটা বসায় দেন,
তাহলে কিন্তু আপনার দুইটা মিলে আপনার রেনাল কর্পাসল হয়। তার মানে রেনাল কর্পাসের দুইটা পোর্শন, একটা হলো গ্লোমেরুলা, একটা হলো বোমেন্স ক্যাপসুল। দেখেন কাপ শেপ ইনভেজিনেশন অফ দা প্রক্সিমাল টিউবুল অফ প্রক্সিমাল রেনাল টিউবুল। দেখেন এটাকে আমি এখানে নিয়ে বসাই দিলাম, কাপ শেপ একটা ইনভেজিনেশন ক্রিয়েট করছে, এর মধ্যে আপনার এই যে গ্লোমেরুলাটা বসে গেছে। এবার এই দুইটা মিলে আপনার রেনাল কর্পাসল হচ্ছে, এই জিনিসটা আমি এখানে আঁকলাম। তো দেখেন এবার একটু আসেন, পার্টস অফ দ্য নেফ্রন কনসিস্ট অফ টু পার্টস। একটা হলো দেখেন রেনাল কর্পাসল, টাফট অফ ক্যাপিলারিস, এই টাফট অফ ক্যাপিলারিস বোঝানো হয়েছে। আবার দেখেন রেনাল টিউবুল, প্রক্সিমাল টিউবুল, লুপ অফ হেনলি, এইসব জিনিস বলা হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখেন ফাংশন অফ দ্য নেফ্রন একটু দেখে নেন, সমস্যা নাই, এটা আমরা অনেক ডিটেলস শিখবো। এবার 2 মিনিট এই পৃষ্ঠাটা একটু পড়েন, দুইটা স্টার্ট দিচ্ছেন, দিয়ে এই পৃষ্ঠাটা একটু পড়েন। এবার আপনাকে 10 নাম্বার পেজে চলে আসতে হবে। 10 নাম্বার পেজে এসে আপনার গ্লোমেরুলার মেমব্রেন, এটা আপনার এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, যে কোনো পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আপনাকে একটা ইনফিনিটি স্টার দিতে হবে। আচ্ছা, গ্লোমেরুলার মেমব্রেন মানেই হলো যে এই জায়গার যে স্ট্রাকচারটা সেটাকে বলে গ্লোমেরুলার মেমব্রেন, ঠিক আছে, গ্লোমেরুলার মেমব্রেন। তো দেখেন এবার ওই ছবিটা যদি একটু আসেন, বোর্ডের ছবিটা যদি একটু আসেন, দেখেন একটা যদি জিএফআর ক্রিয়েট হইতে হয়, জিএফআর মানে হলো ফিল্টার্ড হয়ে আপনাকে এখানে আসতে, এই যে পিসিটি, হ্যাঁ, প্রক্সিমাল টিউবুল। তার মানে এটা যদি এফারেন্ট আর্টেরিয়াল হয়, এফারেন্ট আর্টেরিয়ালতে ব্লাড আসবে, ব্লাড এসে আপনাকে এখানে ফিল্টারেড হবে, ফিল্টারেড হয়ে আপনাকে ফ্লুইডটা এখানে আসতে হবে, ঠিক আছে। তো ধরেন এই জায়গাটায় রেনাল কর্পাসের আগে বসে দুইটা পোর্শন, একটার নাম হলো আপনার গ্লোমেরুলা, একটা হলো বোমেন্স ক্যাপসুল। তো দেখেন যদি গ্লোমেরুলাই আমি বলছি, গ্লোমেরুলাই সোললি আপনার ব্লাড ভেসেল, টাফট অফ ক্যাপিলারিস মানে ওখানে শুধু ব্লাড ভেসেল। তো একটা ব্লাড ভেসেলের যদি স্ট্রাকচার আপনি চিন্তা করেন, যে আপনারা সবাই জানেন, আমি জানি ব্লাড ভেসেলের স্ট্রাকচারটাই হলো আপনার এন্ডোথেলিয়াম বেসড অন বেসমেন্ট মেমব্রেন, এর বাইরে কিছু না, আমরা জানি। তো ধরেন যদি এটা ব্লাড ভেসেল হয়, দেখেন এই যে একটা গ্লোমেরুলার ক্যাপিলারি, এই যে এগুলো হলো এন্ডোথেলিয়াম এন্ড হলো বেসমেন্ট মেমব্রেন, দেখেন এই যে ভায়োলেট কালার, এগুলো বেসমেন্ট মেমব্রেন, এগুলো হলো গ্লোমেরুলার স্ট্রাকচার। আর বোমেন্স ক্যাপসুলের দুইটা লেয়ার, দেখেন এটা হলো প্যারাইটাল লেয়ার, একটা হলো ভিসেরাল লেয়ার, হ্যাঁ, এই দেখেন এগুলো হলো ভিসেরাল লেয়ার, এই যে ব্লু কালারের ভিসেরাল লেয়ার। এখন এই ভিসেরাল লেয়ার ইজ মেড অফ পোডোসাইটস, স্পেশাল টাইপ অফ এপিথেলিয়াল সেল, এদেরকে বলা হয় পোডোসাইটস। তার মানে দেখেন যে আপনাকে যদি একটা ফিল্ট্রেট ক্রিয়েট হতে হয় বা জিএফআর যদি ক্রিয়েট হতে হয়, আপনাকে ব্লাড এখান দিয়ে আসবে, এফআরএন আর্টেরিয়াল দিয়ে আসবে, এখান থেকে এসে আপনাকে তিনটা লেয়ার ক্রস করতে হবে। এই যে তিনটা লেয়ার, একটা হলো ব্লাড ভেসেলের লাইনিং হলো এন্ডোথেলিয়াম, তারপর হলো বেসমেন্ট মেমব্রেন, এবং আলটিমেটলি বোমেন্স ক্যাপসুলার যে ভিসেরাল লেয়ার, যেটার নাম হলো পোডোসাইট, স্পেশাল এপিথেলিয়াল সেল। তিনটা লেয়ারকে আপনার ক্রস করে আপনার আলটিমেটলি এই প্রক্সিমাল টিউবুলে আসতে হবে। সো আপনাকে কয়টা লেয়ার ক্রস করতে হচ্ছে? আপনাকে তিনটা লেয়ার ক্রস করতে হচ্ছে। এই তিনটা লেয়ারকে একসাথে বলা হয় গ্লোমেরুলার মেমব্রেন। তার মানে গ্লোমেরুলার মেমব্রেনের তিনটা লেয়ার, একটা হলো এন্ডোথেলিয়াম, একটা হলো বেসমেন্ট মেমব্রেন, এবং একটা হলো ভিসেরাল লেয়ার পোডোসাইটস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই এন্ডোথেলিয়াম বলেন, বেসমেন্ট মেমব্রেন বলেন বা পোডোসাইট বলেন, এই তিনটা লেয়ার সবগুলো কিন্তু আপনার নেগেটিভলি চার্জড, ঠিক আছে। নেগেটিভলি চার্জ হওয়ার জন্য আপনার এদের মাঝে যে গ্যাপগুলো থাকে তারা কিন্তু অনেক বড় থাকে, একটা প্লাজমা প্রোটিনের তুলনায় তারা অনেক বড় থাকে। কিন্তু তারপরও কেন ইউরিনে প্লাজমা প্রোটিন বা জিএফআর এ প্লাজমা প্রোটিন আসে না? কারণ হলো এরা সব নেগেটিভলি চার্জ, এখন একটা প্লাজমা প্রোটিনও নেগেটিভলি চার্জ। তো নেগেটিভকে বিকর্ষণ করার জন্য আপনার এগুলো সহজে ইউরিনে অ্যাপিয়ার করে না, নর্মালি ইউরিনে অ্যাপিয়ার করে না। কিন্তু কারো যদি এজিএন হয়, এজিএন হলে কি হয়, তার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ক্রিয়েট হয় এবং গ্লোমেরুলাতে এসে জমা হয়, এবং কি হয় আপনার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে আপনার ওখানে এই যে ইমিউনোলজিক্যাল যে রিঅ্যাকশন হয়, এই রিঅ্যাকশন জন্য তাদের এই নেগেটিভিটিটা নষ্ট হয়ে যায়। যেহেতু নেগেটিভিটি নষ্ট হয়ে যায়, সো কেউ কাউকে বিকর্ষণ করতে পারে না, সো আলটিমেটলি এই জিনিসগুলো সব ইউরিনে অ্যাপিয়ার করে, প্রোটিন ইউরিয়া হয়, ঠিক আছে। এবার একটু পড়ে নেন,
আপনার 2 মিনিট পজ করে ভিডিওটা এটা একটু পড়ে নেন, হ্যাঁ, গ্লোমেরুলার মেমব্রেন। আচ্ছা, এবার আপনাকে চলে আসতে হবে 13 নাম্বার পেজ। এই 13 নাম্বার পেজে এসে আমরা রেনিন শিখবো। রেনিন কি জিনিস, এই জিনিসগুলো শিখবো এবং আমরা শিখবো এইদিকে আপনাকে 8 নাম্বার পেজ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। তো আমার মনে হয় আগে আমরা 8 নাম্বার পেজটা শিখি, তাহলে আপনাকে 13 নাম্বার পেজ পড়া এমনিই হয়ে যাবে, ঠিক আছে? তো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে আপনাকে 3-4টা ইনফিনিটি স্টার দিতে হবে, কারণ এখান থেকে আপনাকে খুব কোশ্চেন আসে। তো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে 3টা সেল থাকে, ঠিক আছে? একটার নাম হলো জেজি সেল অথবা জাক্সটাগ্লোমেরুলার সেল, একটা নাম হলো ম্যাকুলা ডেন্সা, আর একটা হলো মেজেনজিয়াল সেল। তো আমরা এগুলো সব ডিটেইলস আলোচনা করব। তা চলেন আমরা একটু দেখি যে এই যে এটা একটা এফারেন্ট আর্টেরিয়ল, এই এফারেন্ট আর্টেরিয়ল টিউনিকা মিডিয়া, কোন লেয়ার বলছি, টিউনিকা মিডিয়া। মিডিয়া লেয়ার মানে হলো আপনার এখানে স্মুথ মাসেল থাকবে, ঠিক আছে? ওই লেয়ারে আপনার কিছু স্পেশালাইজড সেল ক্রিয়েট হয় যাদেরকে অনেকগুলো নামে ডাকা যায়। তাদেরকে যদি আপনি মোস্ট কমনলি সবাই এদেরকে জেজি সেল বলে জানে, হ্যাঁ, জেজি সেল। এবং তাদেরকে যদি আপনি বলেন গ্র্যানুলার সেল, তাহলে কোনো দোষ হবে না। এবং তাদেরকে আরেকটা নাম বলতে পারেন নেগেটিভ ব্যারো রিসেপ্টর। আপনারা খুব সুন্দর করে জেজি সেলের পাশে লিখে রাখেন নেগেটিভ ব্যারো রিসেপ্টর। এখন আমরা চলে আসি ব্যারো মানে কি। ব্যারো মানে হলো প্রেসার। আর কি বলছে এর আগে, কি বলছে, নেগেটিভ ব্যারো রিসেপ্টর। সো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আপনার যদি প্রেসার কমে যায় তাহলে কিন্তু এই সেলগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সাপোজ একটা মানুষ, আপনাকে বলি যে একটা কার্ডিয়াক আউটপুটে 20-26% কার্ডিয়াক আউটপুট নর্মালি কিডনিতে পৌঁছায়। কিন্তু ধরেন একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটার সময় সে কি হলো, অ্যাক্সিডেন্ট হলো। যদি তার অ্যাক্সিডেন্ট হয় এবং তার বডি থেকে যদি ব্লিডিং হয়, তাহলে কিন্তু তার কি হচ্ছে, ব্লাড ভলিউমটা কমে যাবে। যদি ব্লাড ভলিউমটা কমে যায় তাহলে কি বলছে যে 20-26% কার্ডিয়াক আউটপুট আপনার এই কিডনিতে পৌঁছানোর কথা ছিল, তা কিন্তু অ্যাডিকুয়েটলি পৌঁছাবে না। এবং যদি না পৌঁছায় তাহলে কি হবে, তাহলে আমি আগেই বলছি যে নেগেটিভ ব্যারোসিটি, তার মানে যদি না পৌঁছায় আপনি এখানে প্রেশারটা কিন্তু কমে যাচ্ছে। যদি কমে যায় তখনই কিন্তু এই সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, এবং এই সেলগুলো অ্যাক্টিভেট হলে এদের মাঝ থেকে আপনার রেনিন রিলিজ হবে। কি রিলিজ হবে, রেনিন রিলিজ হবে, ঠিক আছে? এই রেনিন যে আপনার রেনিন এনজিওটেনসিন অ্যালোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেট করে, ওরা আমরা পরে আসবো। তো দেখেন কি বলছে, নেগেটিভ ব্যারো রিসেপ্টর মানে প্রেসার কমে গেছে তাই রেনিন গুলো রিলিজ হলো, এবং রেনিন রিলিজ এন্ড রেনিন এনজিওটেনসিন অ্যালোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হলো। তো ধরেন অ্যাডিকুয়েটলি আপনার এখানে ব্লাড আসছে না, আপনি এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার লাগে, কিছু প্রেসার এখানে আপনার জিএফআর ক্রিয়েট হইতে হয়, জিএফআর ক্রিয়েট হওয়ার জন্য কিছু প্রেসার লাগে। সো আপনার যখন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট ব্লাড এখানে আসবে না, সো আপনার আলটিমেটলি এখানে প্রেসারটা কিন্তু কমে যাবে। সো যদি প্রেসার কমে যায় আপনার ডেফিনেটলি আপনার এখানে যে জিএফআরটা ক্রিয়েট হবে এখানে কিন্তু জিএফআরটা কম ক্রিয়েট হবে। সো ডিক্রিজ জিএফআর, ঠিক আছে? যদি জিএফআর কম হয়, দেখেন এই দিক দিয়ে যে জিএফআর ক্রিয়েট হয়ে ফিল্ট্রেশনের সামনের দিকে যাওয়ার কথা ছিল এটা কিন্তু খুব স্লোলি যাবে, কারণ উপর থেকে প্রেসার কম, সো তারা খুব স্লোলি এখান থেকে যাচ্ছে। এবং এখানে কিছু পেরিটিউবুলার প্রক্সিমাল পেরিটিউবুলার সেল থাকে, হ্যাঁ, পেরিটিউবুলার সেল থাকে। নরমালি এখানে আপনার যে জিএফআরটা ক্রিয়েট হয় তার 60-70% ফিল্টার আপনি এখানে রিঅ্যাবজর্পশন হয়ে যায় নরমালি। কিন্তু ধরেন যদি আপনার জিএফআর কম ক্রিয়েট হয় এবং যদি জিএফআর কম হয়ে আস্তে আস্তে যায়, তাহলে এই সেলগুলোর সাথে এই জিএফআরটার কিন্তু এই ফিল্টারটার কিন্তু কন্টাক্ট টাইমটা বেশি হয়, কারণ খুব স্লোলি যাচ্ছে। যেহেতু বেশি হয় সেহেতু নর্মালি যতটুকু রিঅ্যাবজর্পশন হওয়ার কথা ছিল রিঅ্যাবজর্পশন তার চেয়ে বেশি হবে, কারণ কন্টাক্ট টাইমটা বেশি। সো আপনার মোস্ট অফ দ্য সাবস্টেন্স বেশি বেশি রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে এখানে প্রক্সিমাল টিউবে। যখন রিঅ্যাবজর্পশন হয়ে যাবে তখন কি হবে, তারা আস্তে আস্তে যতটুকু রেসিডুয়াল আছে তারা যাবে, যাওয়ার পরে এই জায়গায় কিছু স্পেশালাইজড সেল থাকে যাদের নাম হলো ম্যাকুলার ডেন্সা। কোথায় থাকে এই জায়গাটার নাম, এই জায়গার নাম হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ঠিক আছে? এই ম্যাকুলার ডেন্সার অনেকগুলো নাম আছে, এদের নাম হলো, এদেরকে কেমোসেনসিটিভ সেল বলা যেতে পারে।
এদেরকে সোডিয়াম সেন্সর সেল বলা যেতে পারে। তার মানে তিনটা নাম বলছি, একটা হলো ম্যাকুলা ডেন্সা, একটা হলো কেমো সেন্সিটিভ। হ্যাঁ, কেমো মানে কি? কেমো মানে কেমিক্যালস। হ্যাঁ, কেমো সেন্স তার মানে কেমিক্যাল চেঞ্জ আসলে এই সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। আর এটা কি বলছি, 3 নম্বর সেল বলছি সোডিয়াম সেন্সর। তো আগেই বলছি এখানে মোস্ট অফ দ্য সাবস্টেন্স এখানে যখন আপনার রিঅ্যাকশন হয়ে যাবে, তো আলটিমেটলি যখন ফিল্টারটা এখানে আসবে তার মাঝে কিন্তু আপনার সোডিয়ামটা কম থাকবে। আর আগেই বলছি সোডিয়াম সেন্সর, তো যখন আপনার এই ফিল্টারে দেখবে যে এই সেলগুলো ডিটেক্ট করবে যে এখানে সোডিয়াম কম, তাহলে কিন্তু তারা ডেফিনেটলি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সো তারা অ্যাক্টিভেটেড হয়ে তারা আলটিমেটলি আবার এই জায়গায় সিগন্যাল পাঠাবে, এই জায়গায় সিগন্যাল পাঠাবে। এই জায়গায় যদি সিগন্যাল পাঠায়, সো আলটিমেটলি আপনার আবার রেনিন রিলিজ হবে। তার মানে ধরেন, তার মানে ডিসিটি ফিল্টারে যদি আপনার সোডিয়ামের লেভেলটা কম থাকে তাহলে কিন্তু তারা ম্যাকুলা ডেন্সা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। ঠিক ইনভার্সলি যদি এই ফিল্টারে সোডিয়ামের কন্টেন্টটা বেশি থাকে তাহলে কিন্তু ম্যাকুলা ডেন্সা এই সেলগুলো কি হচ্ছে, ইনহিবিটেড হচ্ছে। ঠিক আছে, তো দেখেন এই পুরা প্রসেসটা, এই যে দেখেন ম্যাকুলা ডেন্সা, তারপরে জেজি সেল, এই পুরা প্রসেসটা আপনার একটা ফাইব্রাস ক্যাপসুল দিয়ে কভার করা থাকে এবং এখানে আপনার বিটা 1 অ্যাডিনার্জিক রিসেপ্টর থাকে। আবার বলছি এখানে বিটা 1 অ্যাডিনার্জিক রিসেপ্টর থাকে। আমি লিখলাম বিটা 1 অ্যাডিনার্জিক রিসেপ্টর থাকে। তো যদি দেখেন, যদি এখানে যেহেতু অ্যাডিনার্জিক রিসেপ্টর আছে, সো যদি কারো সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, একটা কি বলছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, তারপর কি বলছে ক্যাটেকোলামাইন্স, আপনারা সবাই জানেন অ্যাডেনা মেডাল থেকে ক্যাটেকোলামাইন্স রিলিজ হয়, ক্যাটেকোলামাইন্স। এই জিনিসগুলো অ্যাক্টিভেটেড যদি হয়, তারা কি করবে, তারা কি এই বিটা 1 অ্যাডিনার্জিক রিসেপ্টরের উপর কাজ করে। সো এই বিটা 1 অ্যাডিনার্জিক রিসেপ্টরের উপর কাজ করে এবং এটা ডিরেক্টলি আপনার এই সেলগুলোর সাথে রিলেটেড। সো যদি আপনি এই সাবস্টেন্সগুলো এখানে এসে অ্যাক্টিভ করে দেয়, এই সেলগুলো আবার আপনার রেনিন রিলিজ করবে। দেখেন আমরা কিন্তু অনেকগুলো কজ শিখে ফেললাম রেনিন রিলিজ হওয়ার। এবং থার্ড নাম্বার হলো পিজি মানে প্রোস্টাগ্ল্যান্ডিন। তিনটা জিনিস, প্রোস্টাগ্ল্যান্ডিন আপনার ডিরেক্টলি এই সেলগুলোর উপর কাজ করে, এই সেলগুলোর কাজ করে আপনার রেনিন রিলিজ করে। তার মানে আমরা এখানে কয়টা জিনিস পেলাম, একটা পেলাম, দুইটা পেলাম, তিনটা পেলাম। তো ধরেন আমি যদি আরেকবার একটু রিভিউ করি, দেখেন কি বলছি, একটা পেশেন্টের এই সেলগুলোর নাম জেজি সেল, এটা কোথায় থাকে, অ্যাফারেন্ট আর্টারিয়াল টিউনিকা মিডিয়াতে থাকে। ঠিক আছে, টিউনিকা মিডিয়া থাকে, এদেরকে আবার নেগেটিভ বায়োরিসেপ্টর বলা যেতে পারে। সো যদি প্রেশার কমে যায়, এরা কি বলে অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে তারা কি করে রেনিন রিলিজ করে, রেনিন যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভ করবে। সরি, এবং কি বলছে, যেহেতু আপনার ব্লাড প্রেশার কম আসছে বা কার্ডিয়াক আউটপুট কম আসছে, সো আপনার জিএফআর কম ক্রিয়েট হবে। জিএফআর কম আসলে তারা খুব স্লোলি প্রসিড করবে এবং তারা কি করবে, স্লোলি যেহেতু প্রসিড করছে, এই সেলগুলোর সাথে তাদের কন্ট্যাক্ট টাইমটা অনেক বেশি। সো যেহেতু কন্ট্যাক্ট টাইমটা বেশি, তাদের রিঅ্যাবশনটা বেশি হবে। যেহেতু রিঅ্যাবশন বেশি হচ্ছে, সো আলটিমেটলি এই ফিল্টারে আপনার সোডিয়ামের কন্টেন্ট নর্মালি যা থাকার কথা ছিল তার চাইতে কম থাকবে। এখানে ডিস্টাল কনভেয়র টিউবুলে কিছু সেল থাকে যাদের নাম হলো ম্যাকুলা ডেন্সা, ওদেরকে কেমো সেন্সিটিভ সেল বলা যেতে পারে, সোডিয়াম সেন্সর সেল বলা যেতে পারে। ওরা যখন দেখবে যে ফিল্টারে আপনার সোডিয়াম কম, তারা অ্যাক্টিভ হয়ে আবার রেনিন সিক্রেশনের জন্য জেজি সেলকে স্টিমুলেট পাঠাবে। আবার কি করবে, এই দুইটা জিনিস আপনার একটা ফাইব্রাস ক্যাপসুল দিয়ে কভার করা থাকে। এই ফাইব্রাস ক্যাপসুল কি হচ্ছে, আপনার বিটা 1 অ্যাডিনিক রিসেপ্টর থাকে। সো কারো যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন বা ক্যাটেকোলামিন্স রিলিজ হয়, তারা এই বিটা 1 অ্যাডিনার্জিক রিসেপ্টরের উপর কাজ করবে, কাজ করে আপনার আবার রেনিন সিক্রেশন বাড়ায় দেবে। এবং দেখেন আলটিমেটলি থার্ড নাম্বার বলছে প্রোস্টাগ্ল্যান্ডিন, আপনার ডিরেক্টলি এই সেলগুলোর উপর কাজ করে আপনার রেনিন সিক্রেশন বাড়ায় দেয়। তো দেখেন পুরো প্রসেসটা আপনার কেন শুরু হইলো, পুরো প্রসেসটা শুরু হলো আপনার ব্লাড ভলিউম কমে গেছে তাই। তো যদি এখন বলা হয় যে একটা পেশেন্ট আপনার শুয়েছিল, শুয়ে যাওয়ার পরে তার হঠাৎ করে সে দাঁড়ালো, দাঁড়ানোর পরে তার কি রেনিন সিক্রেশন বাড়বে না কমবে, এটা খুব কমনলি একটা পরীক্ষার আসার কোশ্চেন, সবসময় আসে, লাস্টটাও ঘাটলেই দেখবে। তো যেটা হলো যে একটা পেশেন্ট যখন শোয়া থেকে দাঁড়ায়, তখন কিন্তু তার পেরিফেরির দিকে সব ব্লাডগুলো কিছুটা পুলিং হয়, ট্রানজিয়েন্ট একটা সময়ের জন্য পেরিফেরিতে পুলিং হয়। তো নর্মালি যতটুকু কার্ডিয়াক আউটপুট আমরা কিডনিতে পৌঁছানোর কথা ছিল, ততটুকু কার্ডিয়াক আউটপুট কিডনিতে পৌঁছায় না। যদি না পৌঁছায় তাহলে রেনিন সিক্রেশন হয়, আমরা সবাই জানি। তো জাক্সটাগ্লোমেরুলাসে তিনটা সেল থাকে, একটা হলো জেজি সেল, একটা হলো ম্যাকুলা ডেন্সা এবং 3 নাম্বার হলো আপনার মেজেনজিয়াল সেল।
তো মেজেঞ্জিয়াল সেলের আবার অনেকগুলো নাম আছে, আপনি এখানে খুঁজলেই দেখবেন। তাদেরকে পলকিসিন বলা যেতে পারে। কি সেল? পলকিসিন। তাদেরকে ল্যাসিক সেল বলা যেতে পারে। তাহলে চলেন আমরা 3 নাম্বার সেলটা একটু শিখে আসি। 3 নাম্বার সেলটা শিখতে হলে আপনাকে বোর্ডে যেতে হবে। দেখেন আচ্ছা, এই যে দেখেন, এই যে ভায়োলেট কালার, ঠিক আছে, এই ভায়োলেট কালারের যে সেলগুলো তাদেরকে বলা হয় ল্যাসিক সেল। ঠিক আছে, তো দেখেন তাহলে এই যে অ্যাফারেন্ট আর্টেরিয়ল, এই অ্যাফারেন্ট আর্টেরিয়ল, এই ইফারেন্ট আর্টেরিয়ল, এই অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিয়লের মাঝে তারা থাকে। তাদের লোকেশন হয়ে গেল। তার মানে 3টা সেলের লোকেশন আমরা শিখে গেলাম। একটা জেজি সেলের লোকেশন জেনে গেলাম, অ্যাফারেন্ট আর্টেরিয়ল, তারপরে ম্যাকুলা ডেন্সার লোকেশন জেনে গেলাম আপনার কোথায় থাকে, ডিস্টাল টিউবুল, এবং ল্যাসিক সেল অথবা মেজেঞ্জিয়াল সেল অথবা পলকিসিন, এদের লোকেশন হলো অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট আর্টেরিয়ল মাঝখানে। ঠিক আছে, দেখেন এই মাঝখানে এই যে ভায়োলেট কালার যে সেলগুলো আছে তাদেরকে বলা হয় মেজেঞ্জিয়াল সেল অথবা ল্যাসিক সেল। তো এই মেজেঞ্জিয়াল সেল একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, যদি জায়গা থাকে তাহলে লিখে রাখতে পারেন যে মেজেঞ্জিয়াল সেলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এর মধ্যে 2টা আপনাকে মনে রাখতে হবে। তারা হলো কন্ট্রাক্টাইল, তার মানে হলো তারা কনস্ট্রিক্ট করতে পারে, কন্ট্রাক্ট করতে পারে, এক, এবং তারা হলো ফ্যাগোসাইটিক। যদি মনে করেন যে না ভাই আমি এত কিছু মনে রাখতে পারবো না, আমাকে একটা মনে রাখতে হবে, তাহলে আপনাকে মনে রাখতে হবে তারা কন্ট্রাক্টাইল, তারা রিল্যাক্স করতে পারে, তারা কন্ট্রাক্ট করতে পারে। তো দেখেন এই সেলগুলো হলো আপনার এই যে গ্লোমেরুলার যে মেমব্রেনটা দেখানো হলো, একটা হলো এন্ডোথেলিয়াম, একটা হলো বেসমেন্ট মেমব্রেন, একটা হলো পোডোসাইটস, এইগুলোর মাঝে আপনার এই মেজেঞ্জিয়াল সেলগুলো থাকে। তো দেখেন এদের রিলেশনটা যদি দেখেন, আমার দিকে যদি তাকান যে এদের রিলেশনটা কেমন, সাপোজ এই হলো একটা, এখানে যদি আপনার এন্ডোথেলিয়াম থাকে, এখানে যদি বেসমেন্ট মেমব্রেন থাকে, এবং এটা যদি হলো আপনার পোডোসাইট, হ্যাঁ, এবং এদের মাঝে হলো মেজেঞ্জিয়াল সেল, তাদের আশেপাশে চারপাশে মেজেঞ্জিয়াল সেল। তো মেজেঞ্জিয়াল সেলগুলো কিন্তু এই সেলগুলোর সাথে খুব ক্লোজলি অ্যাটাচ। তো ধরেন এখানে হলো, এটা আমি আবার বলি যে এখানে হলো মেজেঞ্জিয়াল সেল, তারপর এটা বেসমেন্ট মেমব্রেন, তারপর এখানে হলো তারপর মাঝে হলো এন্ডোথেলিয়াম, তারপর হলো বেসমেন্ট মেমব্রেন, এবং এগুলো হলো পোডোসাইটস। আগেই বলছি পোডোসাইটসের মাঝে গ্যাপ থাকে, আগেই পড়ছি গ্লোমেরুলার মেমব্রেন যখন বলছিলাম তখন বলা হয়েছে পোডোসাইটসের মাঝে গ্যাপ থাকে। তো ধরেন এদের রিলেশনটা ঠিক এরকম। তো কিছু সাবস্টেন্স আছে যারা কি করে এই মেজেঞ্জিয়াল সেল বা ল্যাসিক সেলের কনস্ট্রিকশন ঘটায়। তো তারা যখন কনস্ট্রিকশন ঘটায় তখন ঠিক তারা এইভাবে কনস্ট্রিকশন হয়, দেখেন এইভাবে কনস্ট্রিকশন হয়। তো এই যে পোডোসাইটের যে মাঝে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো আর থাকে না, থাকে, যারা যখন আবার দেখেন তারা যখন কনস্ট্রিকশন, তারা সবাইকে নিয়ে কনস্ট্রিকশন ঘটায়। তো যখন গ্যাপগুলো থাকে না, আগে যখন গ্যাপ ছিল তখন কিন্তু ফিল্ট্রেশন ক্রিয়েট হওয়ার সময় এই গ্যাপগুলোর মাঝ দিয়ে ফিল্টারটা ক্রিয়েট হয়েছিল, কিন্তু যেহেতু এখন গ্যাপগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু আর ফিল্টারটা ক্রিয়েট হচ্ছে না। সো আমি কি বলতে পারি যেসব সাবস্টেন্স আপনার মেজেঞ্জিয়াল সেলের কনস্ট্রিকশন ঘটায় তারা জিএফআর কমায়? অবশ্যই তা বলতে পারি, কারণ আপনার মেজেঞ্জিয়াল সেল যখন কনস্ট্রিকশন হয় তখন তারা সবাইকে নিয়ে কনস্ট্রিকশন হয়, তখন তারা এই যে পোডোসাইটের যে গ্যাপগুলো ছিল গ্যাপগুলো ক্লোজ করে ফেলে, তাহলে তারা কনস্ট্রিকশন হয় এবং জিএফআরটা কমে। 3টা জিনিস আমরা শিখে গেলাম। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে 3টা সেল থাকে, কোথায় তাদের রিলেশন, তাদের সম্পর্ক কি, তাদের ফাংশন কি, তারা কিভাবে কাজ করে, সব শিখে গেলাম। এবার আসেন 8 নাম্বার পেজ। 8 নাম্বার পেজে এসে দেখেন সবার আগে উপরে 2টা ইনফিনিটি স্টার দিছেন, দিয়ে আপনার যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে চলে আসেন। দেখেন 3টা সেলের লোকেশনটা কোথায় পড়ছে এগুলো আমরা শিখেছেন। তারপর দেখেন 3টা সেল নিয়ে ডিটেইলস আমি যেভাবে আলোচনা করা হয়েছে ঠিক ওইভাবে বলা হয়েছে, এবং ফাংশনটা দেখেন। হ্যাঁ, এবার আপনার 2 মিনিট পজ করে এই পেজটা একটু পড়ে নেন, তারপর আমরা পরের দিকে আসতেছি, অবশ্যই পজ করে পড়ে নেবেন। হ্যাঁ, এবার আসেন 9 নাম্বার পেজ। এবার দেখেন আমি যখন এফসিপিএস পরীক্ষা দিয়েছিলাম তখন আমি ফার্স্ট কোশ্চেনটা এই জিনিসটা পেয়েছিলাম যে কোন কোন সাবস্টেন্স কনস্ট্রিকশন ঘটায় মেজেঞ্জিয়াল সেলের, এই যে বক্সটা আছে এই বক্সটা সরাসরি তুলে দিছিল। সো যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই চোখ বন্ধ করে বক্সটা পড়ে নেন, এবং বক্সটার উপর আপনাকে 2-3টা ইনফিনিটি স্টার দিতে হবে। হ্যাঁ, আর কিভাবে পড়ে নেবেন আমি জানি না, এটা মুখস্থ করা একটু ডিফিকাল্ট। তো রিল্যাক্সেশনটা একটু দেখেন, মাত্র 4টা যে রিল্যাক্সেশন আছে দেখেন, এএনপি, সাইক্লিক এএমপি, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আর ডোপামিন। তা যারা মনে করেন যে অনেক কঠিন তারা এই 4টা মুখস্থ করে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবেন। এবার আসেন এরিথ্রোপয়েটিন নিয়ে সবসময় কিন্তু কোশ্চেন আসে, এরিথ্রোপয়েটিন নিয়ে আপনাকে এরিথ্রোপয়েটিন নিয়ে একটা কোশ্চেন আপনি প্রায় সময় ফেস করতে হবে। আর রেসিডেন্সি বলেন বা এফসিপিএস বলেন মোটামুটি সবসময় মোরালে সবসময় কোশ্চেন আসে। তো এরিথ্রোপয়েটিনের উপর একটা ইনফিনিটি স্টার দেন,
তারপরে একটু বোর্ডের দিকে তাকাইতে হবে। দেখেন এরিথ্রোপয়েটিন 165 অ্যামাইনো অ্যাসিড নিয়ে হয়। যে জিনিসগুলো আপনাকে জানতে হবে, দেখেন এরিথ্রোপয়েটিনের আপনার সোর্স হলো দুইটা জিনিস, ঠিক আছে? একটা হলো আপনার কিডনি, একটা হলো আপনার লিভার। এই কিডনি থেকে আপনার 85% এরিথ্রোপয়েটিন রিলিজ হয়। কত পার্সেন্ট? 85%। লিভার থেকে আপনার অনলি 15% এরিথ্রোপয়েটিন রিলিজ হয়, ঠিক আছে? দেখেন এই কিডনির কোন জায়গা থেকে রিলিজ হয়, এটা পরীক্ষায় আসে যে এই কিডনি যে পেরিটিউবুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, যদি ছবিটা একটু দেখেন, আমি দেখানোর চেষ্টা করি যে ছবিটা একটু দেখেন যে পেরিটিউবুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম কি জিনিস। এই যে দেখেন এই ছবিটা, এই ছবিটা দেখেন যে এই যে একটা এফারেন্ট, এটা একটা রেনাল আর্টারি, রেনাল আর্টারি দেখেন এই এফারেন্ট আর্টেরিয়াল যে কি করছে, আপনি এখানে গ্লোমেরুলাই ফর্মেশন করছে, আগে দেখানো হয়েছে। এই গ্লোমেরুলাই গুলো কি হচ্ছে, আবার ক্যাপিলার গুলো ইউনাইট করে আবার ইফারেন্ট আর্টেরিয়াল হচ্ছে। এই ইফারেন্ট আর্টেরিয়াল নিয়ে আবার যে এই যে রেনাল টিবিউল, এই যে হলুদ কালার ইয়েলো কালার যেগুলো রেনাল টিবিউল, এই রেনাল টিবিউলের চারপাশে আপনার প্রচুর ক্যাপিলারি ফর্ম করছে। হ্যাঁ, ক্যাপিলারি গুলো ফর্ম করে আবার তাই ইউনাইট করে তারপর কিন্তু আবার ভেইন ফর্ম করছে। এই যে পেরিটিউবুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি মানে হলো তাদের ভিতরে আপনার এন্ডোথেলিয়াম লাইনিং আছে, এই লাইনিং গুলো থেকে আপনার এরিথ্রোপয়েটিন রিলিজ হয়। তার মানে কি বোঝা গেছে যে কিডনির কোন জায়গা থেকে আপনার এরিথ্রোপয়েটিন রিলিজ হয়? তার মানে পেরিটিউবুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। সেকেন্ড হলো লিভারের যে পোর্টাল ভেইন থাকে, পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইনের চারপাশে যে হেক্সাগোনাল হেপাটোসাইট থাকে, এই হেপাটোসাইট থেকে আপনার কিন্তু লিভারের এরিথ্রোপয়েটিন রিলিজ হয়। তার মানে দুইটা সোর্স শিখে গেলাম কোনটা কত পার্সেন্ট। এবার দেখেন কারো যদি আপনার লিভার ফেলিয়ার হয় তখন কিন্তু তাকে বাইরে থেকে কোনো এরিথ্রোপয়েটিন দিতে হয় না। সো লিভার ফেলিয়ারে কিডনি ক্যান কম্পেনসেট দ্য সিচুয়েশন, কিন্তু ইন কেস অফ সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, এই কেসগুলোতে কিন্তু আপনাকে বাইরে থেকে অনেক বেশি এরিথ্রোপয়েটিন ইনজেকশন পুশ করতে হয়। এরিথ্রোপয়েটিনের কাজ কি, আপনার আরবিসি প্রোডাকশন, এগুলো সবাই জানেন। আবার কিভাবে স্টিমুলেটর হয়, তারা রিলিজ হয়, এটা সবাই জানি। হাইপোক্সিয়া যেসব জিনিস, এইসব ক্ষেত্রে আপনি এরিথ্রোপয়েটিন রিলিজ হয়। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে পাশে আপনারা লিখে রাখতে পারেন যে স্যালাইভারি গ্ল্যান্ড আরেকটা সোর্স এরিথ্রোপয়েটিন রিলিজ হওয়ার জন্য, তবে খুব মাইনর, জ্ঞাননে লেখা আছে, নাইস টু নো, পরীক্ষায় মাঝে মধ্যে আসতে পারে। এবার বইয়ে আসেন 9 নম্বর পেজে ইনফিনিটি স্টার দিচ্ছেন, একটা ইনফিনিটি স্টার দিতে হবে। দেখেন 165 অ্যামাইনো অ্যাসিড থাকে একদম ফার্স্ট লাইনে, ঠিক আছে? ফার্স্ট লাইনে থাকে। তারপর দেখেন সোর্সে আসেন 85% ফ্রম দ্য কিডনি অ্যান্ড 15% ফ্রম দ্য লিভার। তারপর দেখেন বোর্ড করে লেখা আছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি বেড অফ দ্য কিডনি অ্যান্ড পেরিভেনাস হেপাটোসাইটস অফ দ্য লিভার। হ্যাঁ, পাওয়া গেছে? তবে দেখেন রেগুলেশন অফ দ্য সোর্স, এগুলো আপনার সবাই জানেন, এনিমিয়া হলে, হাইপোক্সিয়া হলে এইসব জায়গা থেকে রিলিজ হয়। এবার 2 মিনিট একটু পড়ে নেন, পজ করে পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন, নাহলে কিন্তু লস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনাকে 13 নম্বর পেজে চলে আসতে হবে। 13 নম্বর পেজে এসে আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, এই জন্য এই ছবিটা এখানে এই জন্য এই ছবিটা মোছা হয়নি। 13 নম্বর পেজে আপনি যদি দেখেন যে রেনিন সিক্রেশন খুব কমনলি পরীক্ষা আসে, বক্সটার উপর আপনার দুইটা ইনফিনিটি স্টার দিতে হবে। দেখেন স্টিমুলেটরি আর একটা হলো ইনহিবিটরি। তো দেখেন প্রথমে দেখেন সিম্প্যাথেটিক সার্কুলার ক্যাটাগরি, পোস্টাগ্ল্যান্ডিন, এই যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন সার্কুলার ক্যাটাগরি মুছে ফেলছে, এখানে তিনটা জিনিস ছিল, এই তিনটা জিনিস সরাসরি। এরপর দেখেন জাস্ট অপোজিট গুলো বলছি যে এখানে সোডিয়াম কমে গেলে এই যে কি বলে যে ম্যাকুলার ডেন্সার গুলো স্টিমুলেট হয়ে আপনার রেনিন সিক্রেশন করবে, কিন্তু সোডিয়াম যদি বেড়ে যায় ঠিক তার উল্টা জিনিসটা করবে। আবার দেখেন ভেজোপ্রেসিন, এইসব জিনিসে আমি বলছি যে ব্লাড ভেজো কমে গেলে রেনিন সিক্রেশন বেড়ে যাবে, তার মানে এগুলো উল্টা। এগুলো একটু মিলা পড়ে নেবেন, অবশ্যই পড়ে নিতে হবে। ইনফিনিটি স্টার দিয়ে একটু পড়ে নেন, বক্সটা কিন্তু অবশ্যই পড়ে নিতে হবে, ঠিক আছে? এবার আপনাকে যে এনজিওটেনসিন 2 যেটা আছে ওখানে কিন্তু আপনাকে একটা ইনফিনিটি স্টার দিতে হবে। এগুলো পরীক্ষা আসে, রেনাল সিস্টেম আসলে এত বেশি ইম্পর্টেন্ট টপিক, এখানে আসলে সবকিছুতে ইনফিনিটি স্টার চলে আসে। তো দেখেন রেনিন, যে এই যে রেনিনটা সিক্রেশন হলো, ওর যে কাজটা কি, এই রেনিনটা যে আপনার এনজিওটেনসিন নোজেন
প্রডিউস হয় লিভার থেকে। এটা যদিও আপনার বডি ফ্লুইডে আবার পড়ানো হবে, বডি ফ্লুইডে আবার দেখবেন, কিন্তু এই ছবিটা যদি একবার দেখে নেন তাহলে ওখানে আমরা সময় নষ্ট করব না। দেখেন অ্যাডিকুয়েট কারণে যে আপনার রেনাল হাইপোপারফিউশন হলো বা অ্যাডিকুয়েট কার্ডিয়াক আউটপুট আপনার এখানে পৌঁছালো না, যদি না পৌঁছায় তাহলে কি হবে, আপনার অ্যাডিকুয়েট কারণে আপনার এই রেনিনটা সিক্রেশন হবে। এই রেনিনটা সিক্রেটেড হয়ে আপনার কি হচ্ছে, এই লিভার থেকে এনজিওটেনসিনোজেন প্রডিউস হয়। ঠিক আছে, এই এনজিওটেনসিনোজেনটাকে আপনার রেনিনটা কি করবে, এই এনজিওটেনসিনোজেনটাকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে, এবং এই এনজিওটেনসিন 1টা আপনার এই যে দেখেন লাংয়ের যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম আছে, লাংয়ের ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম আসে, সেটা কি করে এনজিওটেনসিন 1টাকে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। ঠিক আছে, আমাদের মেইন জিনিসটা যে সিস্টেমটা শুরু হয়েছে, এই সিস্টেমটা কেন শুরু হয়েছিল, পুরো জিনিসটা শুরু হয়েছিল আপনার ব্লাড ভলিউম কমে গেছে বা ব্লাড প্রেশারটা কমে গেছে বা অ্যাডিকুয়েট কার্ডিয়াক আউটপুট আসে নাই, সো আপনার জিএফআরটা কমে গেছে। তো যেহেতু এই জিনিসগুলোর জন্য আপনার এই এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেছে, সো এর সিস্টেমটা আলটিমেট মোটো বা আলটিমেট এইমটাই হলো আপনার ব্লাড ভলিউমটাকে রেগুলেট করে ঠিকঠাক করা। তো দেখেন এই এনজিওটেনসিন 2 যেটা রিলিজ হলো, এই এনজিওটেনসিন 2টা কি করবে জানেন, এনজিওটেনসিন 2 এই ইফাইন আর্টেরিওলের মাঝে কনস্ট্রিকশন ঘটায়। আপনার বোথ এফাইন অ্যান্ড ইফাইন আর্টেরিওলের মাঝে কিন্তু আপনার এনজিওটেনসিন 2 রিসেপ্টর থাকে। তো কারো যদি এনজিওটেনসিন 2 ব্লাডে আসে, তারা কিন্তু মেইনলি আপনার ইফাইন আর্টেরিওলে কাজ করবে। তো ইফাইন আর্টেরিওল ভেজো কনস্ট্রিকশন ঘটায়। সো যদি আপনার ইফাইন আর্টেরিওল ভেজো কনস্ট্রিকশন হয় এবং এই এফাইন আর্টেরিওল দিয়ে ব্লাড বেশি আসে, তাহলে দেখেন এখানে কিন্তু বেশি ব্লাড আসছে কিন্তু যেতে পারছে কম, সো আপনার জিএফআরটা বেড়ে যাবে। আচ্ছা, তো দেখেন সে কি করবে, ফার্স্টে হলো আপনার সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করছে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করে সে ব্লাড ভেসেলগুলো সবগুলোর কনস্ট্রিকশন ঘটাচ্ছে। তারপর কি করছে দেখেন, টিউবুলার সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবসর্পশন করছে এবং পটাশিয়াম এক্সক্রিশন করছে। তারপর দেখেন রেনাল কর্টেক্স, একটা রেনাল কর্টেক্সের মাঝে আপনার কর্টেক্স থাকে, একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স থাকে, মেডালা থাকে। কর্টেক্স থেকে 3 ধরনের হরমোন রিলিজ হয়, মেডালা থেকে এপিনেফ্রিন নন এপিনেফ্রিন রিলিজ হয়, আপনারা সবাই জানেন। তো আমরা যদি দেখেন অনেকে এটা ভুল করে ফেলে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের 2টা লেয়ার, 2টা ইয়ে থাকে, একটা হলো কর্টেক্স, এগুলো হলো কর্টেক্স, আর এটা হলো মেডালা। এই কর্টেক্সের 3টা লেয়ার থেকে 3 ধরনের হরমোন রিলিজ হয়। তো এটাকে নিউমোনিক্স আকারে লেখা যায় জিএফআর, জিএফআর এ সি ডি। তো গ্লোমেরুলাসা, জোনা গ্লোমেরুলাসা সবাই জানি, গ্লোমেরুলাসা থেকে অ্যালডোস্টেরন, ফ্যাসিকুলাটা থেকে কর্টিসল, আর রেটিকুলাস থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন অথবা সেক্স হরমোন। তো দেখেন আমাদের এখানে অ্যালডোস্টেরন নিয়ে কাজ। সো আপনার কোন জায়গা থেকে, জোনা গ্লোমেরুলাসা থেকে আপনার অ্যালডোস্টেরনটা রিলিজ হচ্ছে। ঠিক আছে, অ্যালডোস্টেরনটা যে কি করবে, এই অ্যালডোস্টেরনটা যে আপনার এই যে টিউবুল থাকে, টিউবুলের যে কালেক্টিং ডাক্ট থাকে, একটা সেল থাকে যেখানে হলো আপনার অ্যালডোস্টেরন রিসেপ্টর থাকে, সোডিয়াম পটাশিয়াম এক্সক্রিশন হয় এবং সোডিয়াম রিটেনশন হয় টিউবুল থেকে। তো সোডিয়াম অবশ্যই কি করবে, সে সাথে করে ওয়াটারকে ড্র্যাগ করে নিয়ে যাবে, ওয়াটারকে সাথে করে নিয়ে যাবে। সো ওয়াটার বডিতে যাওয়া মানেই হলো আপনার ব্লাড ভলিউম কিন্তু এক্সপান্ড করছে। তার মানে দেখেন আমাদের কিন্তু এই সিস্টেমটা শুরু হয়েছিল আপনার ব্লাড ভলিউম কমে যাওয়ার জন্য, কিন্তু এরা কি করছে আলটিমেটলি আপনার এনজিওটেনসিন 2 হচ্ছে, এনজিওটেনসিন 2 যে কি করছে আপনার সিম্প্যাথিক অ্যাক্টিভেশন করে ব্লাড ভলিউম কনস্ট্রিক্ট করছে। আবার কি করছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করছে। দেখেন এই যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করছে অ্যালডোস্টেরনের মাধ্যমে। তারা কি করবে, আবার তারা কি করবে আপনার এডিএইচ, আপনার এন্ডোক্রাইন হয়েছে কিনা আমি জানি না, পোস্টেরিয়র পিটুইটারি থেকে 2টা হরমোন রিলিজ হয়, একটা হলো এডিএইচ আর একটা হলো অক্সিটোসিন। তো এই এডিএইচটা রিলিজ এর সিনথেসিস হয় হাইপোথ্যালামাস থেকে, এবং তারা নিউরোহাইফাইসিস অথবা পোস্টেরিয়র পিটুইটারি থেকে তারা কিন্তু রিলিজ হয়। কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে 5টা হরমোন সিনথেসিস রিলিজ হয়, এটা কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি সিনথেসিস হয়। কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিনথেসিস হয় না, তারা হাইপোথ্যালামাস সিনথেসিস হয়, পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। তো এরকম একটা হরমোন হলো এডিএইচ। তো এডিএইচ এর কাজ হলো এই জায়গায় কিছু সেল থাকে, এই সেলের ভিতরে আপনার
অ্যাকুয়াপোরিন থাকে, আমরা এগুলো সব ডিটেইলস শিখবো। তারপরে এখানে একটু দেখাই যে অ্যাকুয়াপোরিন কিছু পানির চ্যানেল ক্রিয়েট করে দেয়। তো যদি পানির চ্যানেল ক্রিয়েট করে দেয় এখান থেকে বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। আপনি দেখছেন কিডনি থেকে কিভাবে ওয়াটার সব রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। এই পুরো প্রসেসটাই কিন্তু শুরু হয়েছিল আপনার ব্লাড ভলিউম কমে যাওয়ার জন্য। এগুলো আমরা পরে আবার শিখবো। এবার দেখেন 13 নম্বর পেজে আসেন। 13 নম্বর পেজে দেখেন এনজিওটেনসিন টু প্রিফারেন্সিয়ালি কনস্ট্রিক্ট ইফারেন্ট আর্টেরিয়ালস। ইফারেন্ট আর্টেরিয়ালকে তারা মেইনলি কনস্ট্রিকশন করে, কারণ ওখানে রিসেপ্টর থাকে বেশি। এগুলো সবাই পড়লে শিখে নেবেন। এবার একটু দেখেন, আমি যা বলছি সব ভিতরে কথাবার্তা একই জিনিস। এবার এনজিওটেনসিনও জেনে আসেন। এই এনজিওটেনসিনও জেনে এসে নিচের দিকে একটু দেখেন যে ইটস সার্কুলেটিং লেভেল is increased by glucocorticoid, thyroid hormone, estrogen, several cytokines এবং angiotensin 2। মানে হলো যে কারো যদি আপনার থাইরয়েড টক্সিকোসিস হয়, কারো থাইরয়েড টক্সিকোসিস এবং কেউ যদি ক্রনিক্যালি যদি কেউ ওসিপি খায়, কন্ট্রাসেপটিভ পিল হিসেবে, অনেক আপুই খান কন্ট্রাসেপশনের পিল হিসেবে আপনার ওসিপি খাওয়া হয়। তো যখন কেউ ওরাল ওসিপি খায় তারা কিন্তু বেশি বেশি এই লিভার থেকে এনজিওটেনসিনোজেন প্রোডাকশনটা বেড়ে যায়। এনজিওটেনসিনোজেন প্রোডাকশন যদি বেশি বেড়ে যায়, অল্প একটু রেনিন স্টিমুলাস দিলে আপনি এনজিওটেনসিন থেকে এনজিওটেনসিন 1 হবে, 1 থেকে আপনি 2 হবে, 2 হয়ে আলটিমেটলি আপনার ব্লাড প্রেশার হবে। সো যারা থাইরয়েড টক্সিসিসের এবং যারা ওসিপি খায় তাদের কিন্তু বিপির অল্প বয়সে বিপি বেড়ে যাওয়ার জন্য এটাই হলো মেইন পাথওয়ে। স্টার্ট দিয়ে এবারে একটু 2-4 মিনিট এটা একটু পড়ে নেন, এটা পজ করে এই জিনিসটা একটু পড়ে নেন। হ্যাঁ, পড়ে নিয়ে এবার 15 নাম্বার পেজে আপনাকে আসতে হবে। 15 নাম্বার পেজে এসে একই কথাবার্তা, শুধু আপনার একটা জিনিস শিখতে হবে যে কারো ব্লাড প্রেশার যদি 80 to 180, কারো ব্লাড প্রেশার যদি 80 to 180 মাঝে থাকে, তাহলে কিন্তু একটা পেশেন্টের যে পরিমাণ জিএফআর নরমালি ক্রিয়েট হওয়ার কথা ছিল ঠিক ততটুকুই হবে। সাপোজ এই কথাটার মানেটা কি? মানে হলো যে এটা কিন্তু সিস্টোলিক বিপি, এখানে লেখা নেই, এখানের উপর লিখে রাখেন 15 নম্বর পেজে ফার্স্টে লিখে রাখেন একটা সিস্টোলিক বিপি। তো ধরেন এই কথাটার মানেটা কি? এই কথার মানে যদি আপনি খোঁজেন, সাপোজ একটা মানুষের জিএফআর 125 ml/min, এগুলো আমরা সবাই জানি। তো ধরেন কারো ব্লাড প্রেশার যদি 90 মিলিলিটার অফ মার্কারি থাকে, সিস্টোলিক বিপি যদি 90 মিলিলিটার অফ মার্কারি থাকে, তখন তার যেই পরিমাণ জিএফআর ক্রিয়েট হওয়ার কথা ছিল বা 125 এটা নর্মালি হয়, এটাই হবে। আবার কারো যদি সিস্টোলিক বিপি 170 হয়, তাহলে কিন্তু তার ঠিক সেম পরিমাণ জিএফআর ক্রিয়েট হবে। এটা রেগুলেটেড হচ্ছে এই কিডনি দিয়ে, অটো রেগুলেশন হচ্ছে। কিন্তু যদি কারো বিপি 80 নিচে চলে আসে, কি হচ্ছে, কারো যদি ব্লাড প্রেশার 80 নিচে চলে আসে, সিস্টোলিক বিপিটা 80 নিচে যদি চলে আসে, তাহলে কিন্তু তার জিএফআরটা কমবে। তখন কিন্তু অটো রেগুলেশন ক্ষমতাটা কিডনি হারায় ফেলবে। আবার কারো ব্লাড প্রেশার যদি 180 বেশি চলে আসে, তখন কিন্তু তারা অটো রেগুলেশন ক্ষমতাটা হারায় ফেলবে। এটা খুব ভাইটাল একটা কথা, যা আবার বলি, কারো বিপি যদি 80 to 180 মাঝে থাকে, সিস্টোলিক বিপি, তাদের জিএফআর এর কোনো এদিক সেদিক হবে না। কিন্তু যদি বিপি 80 নিচে চলে আসে, তাহলে তাদের জিএফআরটা কমে যাবে। কারো বিপি যদি 180 বেশি চলে আসে, তাদের জিএফআরটা বেড়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন 15 নম্বর পেজে একটা ইনফিনিটি স্টার দিয়ে ফার্স্টের অটো রেগুলেশনটা পড়ে ফেলেন। ফার্স্টের কথাবার্তা একই কথাবার্তা এখানে লিখে আছে, একটু দেখে ফেলেন। পজ দিয়ে একটু দেখে ফেলেন। এবার দেখেন রোল অফ টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক ইন অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো এন্ড জিএফআর। দেখেন ওই জিনিসগুলো কিন্তু আপনার এই জিনিসগুলো এখানে আমরা যা পড়ছি ঠিক সেম জিনিসগুলো এখানে ডেসক্রাইব করা হয়েছে। বোর্ডটা যদি আরেকবার একটু দেখেন যে আপনি এগুলো সব পড়ে ফেলছেন। এফ এন্ড আফটার ফিডব্যাক মেকানিজম, দেখেন ব্লাড প্রেশার কমে গেলে কি হবে? ব্লাড প্রেশার কমে গেলে জিএফআর কমে যাবে। জিএফআর কমে গেলে কি হবে? এগুলো সব আবার একই কথাবার্তা। দেখেন এবার দেখেন 3 নম্বরে যেটা লেখা আছে যে মায়োজেনিক অটো রেগুলেশন মানেটা কি? মায়োজেনিক অটো রেগুলেশন মানে হলো যে আপনার ধরেন এটা হলো একটা এফারেন্ট আর্টেরিয়ল, এই এফারেন্ট আর্টেরিয়ল দিয়ে আপনার বেশি বেশি ব্লাড আসছে। যখন বেশি বেশি ব্লাড আসবে, তারা কিন্তু আপনার এই আর্টারির ওয়ালে কিন্তু বেশি বেশি প্রেশার ক্রিয়েট করবে, লেটারাল প্রেশারটা বেশি বেশি ক্রিয়েট করবে। যদি বেশি প্রেশার ক্রিয়েট করে, দেখেন এই ওয়ালে কিন্তু আপনার কিছু স্মুথ মাসেল থাকে, অনেক স্মুথ মাসেল থাকে।
স্মুথ মাসেলগুলোর মধ্যে লেসার প্রেসার যখন এক্সার্ট করবে এই স্মুথ মাসেলগুলোর মধ্যে স্ট্রেচিং হবে। যদি স্মুথ মাসেলগুলোর মধ্যে স্ট্রেচিং হয় তারা কিন্তু অটোমেটিক্যালি রিফ্লেক্স বশত তারা কিন্তু আবার কনস্ট্রিকশন হবে, কনস্ট্রিকশন হয় তারা আবার ভিতর দিকে চাপ প্রয়োগ করবে। তো দেখেন যে প্রেশারটা এক্সেস প্রেশারটা ওয়ালে ছিল, ওয়ালে আসার জন্য তারা কি করছে এই স্মুথ মাসেলগুলো কনস্ট্রিকশন ঘটাইছে, যার জন্য রিফ্লেক্স বশত এগুলো কি হচ্ছে আবার কনস্ট্রিকশন হচ্ছে। এটাই হলো মায়োজেনিক স্মুথ মাসেল মানে মায়োজেনিক অটো রেগুলেশন। একটু রিডিং পড়ে নেন, একটা ইনফিনিটি স্টার দিচ্ছেন দিয়ে এই জিনিসটা একটু রিডিং পড়ে নেন। তারপর দেখেন ফ্লো চার্টটা আমরা যা পড়াইছি এইখানে সব ফ্লো চার্টটা ডেসক্রাইব করা আছে। এবার আপনাকে 12 নম্বর পেজে চলে আসতে হবে। 12 নম্বর পেজে এসে আপনাকে একটা ইনফিনিটি স্টার দিতে হবে। আচ্ছা দেখেন কি বলছে, 12 নম্বর পেজে একটা ইনফিনিটি স্টার দিয়ে দেখেন যে একটা কিডনির দেখেন 2 নম্বর লেখা আছে 25% অফ কার্ডিয়াক আউটপুট কিডনিতে যায়, অথবা আবার নিচে লেখা আছে আন্ডার 25%, এগুলো গোল দাগ দেন। প্লাজমা ব্লাড ফ্লো দেখেন একই জিনিস একই কথাবার্তা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যেটা জানতে হবে পিকুলারিটিস অফ দ্য রেনাল ব্লাড ফ্লো উইথ দ্য ইম্পর্টেন্স। তো যদি স্লাইডে আবার আসেন যে এই যে দেখেন আপনাকে যদি একটা ব্লাড ক্রস করতে হয় দেখেন আপনাকে 2 সেটস অফ ক্যাপিলারি ক্রস করতে হবে। দেখেন এই যে একটা এফারেন আর্টেরিয়াল আসলো, একটা এফারেন একটা গ্লোমেরুলাই ফর্ম করলো, গ্লোমেরুলাই ফর্ম করে সেগুলো আবার ইফারেন আর্টেরিয়ালে আসলো। এই ইফারেন আর্টেরিয়ালটা কি করলো আবার নামলো, নেমে এই যে পেরিটিউবুলার ক্যাপিলারি, হ্যাঁ পেরিটিউবুলার ক্যাপিলারি ফর্ম করলো, পেরিটিউবুলার ক্যাপিলারি ফর্ম করে আবার ইউনিট করে দেখেন এই ভেইন ফর্ম করলো। ঠিক আছে, তো দেখেন যে আপনাকে এই জায়গা দিয়ে যে ব্লাডটা আসলো এই ব্লাডটাকে আপনার 2 সেটস অফ ক্যাপিলারি ফর্ম ক্রস করতে হচ্ছে। দেখেন এই যে একটা গ্লোমেরুলাই এবং একটা পেরিটিউবুলার ক্যাপিলারি, তার মানে 2 সেটস অফ ক্যাপিলারি আপনাকে এই ব্লাডটাকে ক্রস করতে হলো। ঠিক আছে, তারপর দেখেন তার মানে দেখেন 2 সেটস অফ ক্যাপিলারি, একটা গ্লোমেরুলার ক্যাপিলারি একটা হলো পেরিটিউবুলার ক্যাপিলারি। এবার যদি ছবিটা একটু দেখেন, যাক এবার এই বোর্ডের ছবিটা মুছে ফেলি কারণ কি আমরা পরে আবার আঁকবো, এবার অনেক কিছু শেখার আছে, একটু একে একে দেখানো উচিত। আপনার ক্লাসে থাকলে অনেক গল্প গুজব করা যেত, অনেক কিছু করা যেত, কিন্তু ফাঁকা ক্লাসে ক্লাস নেওয়া খুব অড লাগছে। তো দেখেন যদি এটা যদি একটা কিডনি হয়, এটা যদি একটা রেনাল আর্টারি হয়, ঠিক আছে, এবং এটা যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়, দেখেন এই রেনাল আর্টারি L2 লেভেলে আসতে থাকে, এই রেনাল আর্টারি থেকে আপনার সরাসরি একটা ব্রাঞ্চ এসে আপনার কি হচ্ছে কিডনিতে আসছে। তার মানে রেনাল আর্টারিটা আপনার অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটা ডিরেক্ট ব্রাঞ্চ। তার মানে কিডনিটা আপনার সরাসরি এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আপনার সরাসরি ব্লাড পাচ্ছে সরাসরি রেনাল আর্টারি দিয়ে। কিন্তু ধরেন আমার যে এই পাল্প অফ দ্য ফিঙ্গার, এই পাল্প অফ দ্য ফিঙ্গার যদি আপনার ব্লাড পৌঁছাতে চায় তাহলে আপনাকে কিন্তু অনেক কিছু একটা প্রথমে আর্চ অফ অ্যাসেনিয়া ওটা, আর্চ অফ ওটা, তারপর সাবক্লেভিয়ান আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, অনেক কিছু, হ্যাঁ প্লেক্সাস টেক্সাস অনেক ক্যাপিলারি টাইপের ফর্ম করে আপনার আলটিমেটলি এখানে পৌঁছাবে। কিন্তু কিডনি যদি ব্লাড পেতে চায় তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে সরাসরি ব্লাডটা এসে আপনাকে কিডনিতে চলে আসে। তার মানে প্রেশারটা কোথায় বেশি? প্রেশারটা অবশ্যই কিডনিতে বেশি, কারণ এটা ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা না। সো এখানে প্রেশারটা হলো আপনার 60 মিলিলিটার অফ মার্কারি। ঠিক আছে, আবার ওই সাইডে হলো আপনার 35 মিলিলিটার অফ মার্কারি। তারপর 3 নাম্বার দেখেন, 3 নম্বরে এসে দেখেন রেট অফ ব্লাড ফ্লো কিডনি ভেরি হাই। এবার লাস্ট যারা এফসিপিতে পরীক্ষা দিয়েছিল তারা এই কোশ্চেনটা পেয়েছিল, এবং এই কোশ্চেনটা আমি মক পরীক্ষায় দিয়েছিলাম, তো সরাসরি এই কোশ্চেনটা পাইছিল যে প্রত্যেক গ্রাম, ঠিক আছে, প্রত্যেক গ্রাম অফ কিডনি টিস্যু পার মিনিটে আপনি 4 ml করে ব্লাড পায়। একটা ইনফিনিটি স্টার দিয়ে ফেলতে পারেন এটার পাশে। আবার দেখেন একদম ফার্স্টে ক্লাসে এসে যে ছবিটা আঁকছিলাম যে কিডনির কর্টেক্স, মেডালা, গ্লোমেরুলাগুলো মেইনলি আপনার কর্টেক্সে থাকে। যেহেতু গ্লোমেরুলার মানে হলো টাফট অফ ক্যাপিলারিস মানে ব্লাড ভেসেল, সো আপনার মেইনলি এই জায়গাটা বেশি ভাস্কুলার, এখানে কোনো ব্লাড ভেসেল নাই, অনলি পেরিটিউবুলার ক্যাপিলারি ছাড়া, সরি, তাও জাক্সটা মেডুলারি টিবিউলের সাথে, যার নেফ্রনগুলোর সাথে পেরিটিউবুলার ক্যাপিলারি খুব মাইনর একটা ফ্র্যাকশন।
সো আপনার এই জায়গাটা কিন্তু হাইলি ভাস্কুলার কর্টেক্সটা। দুই ধরনের নেফ্রনে কিন্তু গ্লোমেরুলাগুলো আপনার কর্টেক্সে থাকে এবং জাস্টা মেডুলারি যে নেফ্রন তাদের টিউবুলের সাথে আপনার গ্লোমেরুলাই থাকে। সো এটা কিন্তু কম ভাস্কুলার। দেখেন 99% মোস্ট প্রবাবলি যে 99% হলো আপনার 98 to 99% হলো আপনার কর্টেক্স, 1 to 2% অনলি মেডালাতে। সো ছবিটা মনে রাখতে পারলে আপনি সব জেনে যাবেন। আচ্ছা দেখেন তারপর দেখেন অটো রেগুলেশন, আবার সেম কথাবার্তা। 15 নাম্বার পেজের যে জিনিসগুলো আমরা পড়ছিলাম যে 180 থেকে 180 থেকে 180 মিলিমিটার অফ মার্কারিতে ব্লাড প্রেশার থাকলে আপনার জিএফআর মেইনটেইন হবে, ঠিক সেম কথাবার্তা। একটু দেখে নেন, পজ করে একটু দেখে নেন। তারপর দেখেন ব্লাড ফ্লো ইজ নট অল্টারড ইন ইনহিবিটর কিডনি, এটা অত ইম্পর্টেন্ট না। দেখেন তারপর হলো প্রেজেন্স অফ ভাজার একটা দেখেন আমরা আগেই বলছি যে ভাজার একটা কি জিনিস, পেরিটিউবুলার ক্যাপিলা, এবং লিখে রাখেন দেখেন যে শেষের একটা ওয়ার্ড লেখা আছে এন্টি প্যারালাল। এন্টি প্যারালালটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, এটা একটা গোল দাগ দেন, আমি একটা দেখাই দেব। তারপর দেখেন ইট হেল্পস ইন দা ক্রিয়েট অ্যান্ড প্রিজার্ভ মেডুলারি হাইপার অসমোলারিটি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা, এটা দেখাই দেব কিভাবে হচ্ছে। তারপর দেখেন 8 নম্বর দেখেন বোথ দ্য কিডনি রিসিভ অ্যাবাউট 1300 ml অফ ব্লাড পার মিনিট এবং 26% কার্ডিয়াক আউটপুট, তার মানে 26% ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুট আপনার কিডনিতে পৌঁছায়। তারপর দেখেন লিভার 1500 ml, এটা একটু পড়ে নেন, 30% কার্ডিয়াক আউটপুট পৌঁছায়। তারপর দেখেন আবার সেম ক্যাপিলারি একই কথাবার্তা বলা হয়েছে। 10 নম্বর দেখেন পেরিটিউবুলার ক্যাপিলারি ফর্ম এ লো প্রেশার অফ বেড উইথ প্রেশার অফ 8 to 10 মিনিট অফ মার্কারি, মানে পেরিটিউবুলার ক্যাপিলারিতে আপনার ব্লাড প্রেশারটা 8 to 10 মিনিট অফ মার্কারিতে, এই কথাটাই বলা হয়েছে। একটু দেখে নেন, হ্যাঁ, পজ করে একবার পড়ে নেন, পরে একবার চিন্তা করার ট্রাই করেন, মেমোরাইজ করার ট্রাই করেন। তারপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিসে ঢুকে যাব।